লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে মাটি চাপা ও বস্তাবন্দি অবস্থায় নন্দিনী রানী নামের 7 বছর বয়সী এক শিশু শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ পারিবারিক সম্পর্কের এক যুবককে প্রধান অভিযুক্ত হিসেবে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয় জনতা বাধা দেয় এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়া হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও, অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের গাড়িবহর লক্ষ্য করেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে সরকারি কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং পুলিশ সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হন। লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে আদিতমারী থানার ওসি নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হবে। আমাদের এখানে যে অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে, সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে। কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিলপিট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষে বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, মামলার 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। গত 21 মে বাকলিয়া এলাকার একটি গুদাম কক্ষে 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে সাক্ষ্য প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং সংশ্লিষ্টদের জবানবন্দির ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ধরনের কাজ থেকে মানুষকে নিরুৎসাহী করা হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না হতে পারে, তারা যাতে নিরুৎসাহী হয়। আর ম্যাজিস্ট্রেট সাহেব সাক্ষী দিয়েছিল, ম্যাজিস্ট্রেট সাহেবের 8টা সাক্ষ্য ছিল। 8টা সাক্ষরের ক্ষেত্রে ঘটনা বিভিন্ন জায়গায় সমস্যা দেখা গেছে। এই বিভিন্ন 18 জন সাক্ষীর বিভিন্ন যুক্তিগুলো আমরা তুলে ধরে স্যারের কাছে উপস্থাপন। গাজীপুর মহানগরে কাশিমপুরের 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করার মামলায় এজাহারভুক্ত মোহাম্মদ জুবায়ের নামে এক আসামিকে গ্রেফতার করতে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনার দিন 7 বছর বয়সী শিশুটি আসামি বোনের সঙ্গে খেলাধুলার উদ্দেশ্যে গেলে তাকে খুঁজে না পেলে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা আসামির কক্ষের দরজার ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকির এক পর্যায়ে আসামির দরজা খুলে দেয়। তখন শিশুটিকে সেখানে দেখতে পান তার মা। পরে বাসায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনার বিস্তারিত জানায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিল। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মমতাজ বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 8 জন যাত্রী আহত হয়েছেন। দুপুরে ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসটি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে সড়কের পাশের খালে পড়ে যায়। গুরুতর আহত মমতাজ বেগমকে উদ্ধার করে ইসাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের 2 গ্রুপের সশস্ত্র যুদ্ধে অনিক নামে এক যুবক নিহত হয়েছে। ভোরে হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নীলক্ষা ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই ভোর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষের সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জে 2টি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 60 জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল 4:15টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রাক চলে আসলে সংঘর্ষ ঘটে। এতে বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায় ও ট্রাকের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত ও 2 বাসে থাকা অন্তত 60 জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। চারটা একটু আগে উঠছিলাম কাটাখালী থেকে, মাঝামাঝি ছিলাম ওইখান থেকে ঘুমেছিলাম আর কি। ঘুম ছিল, হঠাৎ ধাম করে লাইকে পড়ে গেলাম, হুড়মুড়াই সবাই গায়ের উপর পড়লো, আর দেখলাম চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত হওয়ার পর বর্তমানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে কোনো ধরনের শৈথিল্য না রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত জুড়ে নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছেন, যাতে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে সর্বশেষ অবস্থা জানাতে আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি যুক্ত হচ্ছেন, প্রতিনিধি জামাল হোসেন খোকন। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর গেদের সীমান্তের 0 পয়েন্টে। এই চুয়াডাঙ্গার 47 কিলোমিটার ভারতীয় সীমারেখার যে সীমান্ত আছে, এই সীমান্তে চুয়াডাঙ্গা 6 বিজিবি এবং মহেশপুর 58 বিজিবির সদস্যরা পাহারায় আছেন, নিয়োজিত আছেন প্রতিরক্ষার জন্য। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি আমি, সেটা হলো গত 14ই জুন রবিবার ভোর 4:30টার সময় ভারতীয় বিএসএফ এর সদস্যরা 11 জন নারী পুরুষকে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের জন্য তারা দিয়েছিল। বাংলাদেশের স্থানীয় জনতা এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা তারা এই তাৎক্ষণিকভাবে তাদের এই অনুপ্রবেশকে প্রতিহত করার পরে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর সদস্যরা তাদেরকে তাদের ভূখণ্ডে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়। তারপর থেকে বাংলাদেশ বিজিবির যে সদস্যরা আছেন, বাংলাদেশ বিজিবির সদস্যরা বাংলাদেশের যে সমস্ত সীমান্তগুলো আছে সেই সীমান্তের কঠোর পাহারা দিয়েছেন। এখানে আমি আরেকটা জিনিস জানতে পেরেছি, স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলেছি, স্থানীয় সাধারণ জনগণ এবং বিজিবির সদস্য যারা আছেন তাদের যৌথভাবে রাতে তারা এই এলাকাগুলোতে পাহারা দেন। আমি চুয়াডাঙ্গা 6 বিজিবির যে পরিচালক আছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে কাঁটাতারবিহীন যেই জায়গাগুলো আছে সেখানে কঠোর নজরদারি এবং পাহারা বসিয়েছেন। কোনোভাবেই ভারত থেকে কেউ এই বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করতে পারবে না। কোনো জায়গায় যদি কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো কিছু দেখতে পায়, তারা তাৎক্ষণিকভাবে বিজিবির যে সদস্যরা আছেন তাদের কাছে জানিয়ে দেবেন। এই মুহূর্তে চুয়াডাঙ্গা দর্শনা গেদের সীমান্তের সর্বশেষ এই খবর ছিল। খোকন, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এক নারীকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে 11:15টার দিকে সীমান্তে 223/3 আর পিলারের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সহায়তার অভিযোগে ওই সীমান্তের পার্শ্ববর্তী গ্রাম রোকনপুর থেকে 7 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রাতে বিএসএফ এর পুশিনের সরাসরি সহযোগিতার অভিযোগে 4 জনকে আটক করে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশের অভিযানে আরও 3 জন আটক হন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানিয়েছে, আটক 7 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম দোয়েল। জি ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায়। এখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু এক নারীকে কিন্তু পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনার মাধ্যমে যদি আমাদের দর্শকদের একটু জানাতে চাই যে গতকাল রাত 11:15টার দিকে 16 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ যে সীমান্ত পিলার 225/3 আর এলাকা দিয়ে কিন্তু ভারতের 88 বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু বাংলাদেশে এক নারীকে
প্রবেশের চেষ্টা বা পুষিনের চেষ্টা করে, তবে বিজেপির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয় জনসাধারণের যে সহযোগিতা, এই সহযোগিতায় কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে পুষিনের সহযোগিতার অভিযোগে কিন্তু ওই একই এলাকা থেকে কিন্তু 4 জনকে আটক করেছে বিজেপি, এবং আজ ভোরে কিন্তু তাদেরকে গোমস্তাপুর থানা পুলিশের কাছে কিন্তু সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে কিন্তু পুলিশ কিন্তু ওই যে সীমান্ত এলাকার রোকনপুর যে গ্রাম, এই গ্রাম থেকে কিন্তু একই অভিযোগে কিন্তু আরও 3 জনকে আটক করে। এই নিয়ে মোট 7 জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার যে অফিসার ইনচার্জ নূরে আলম, তিনি আমাদেরকে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন যে মোট 7 জনকে কিন্তু থানা হেফাজতে নেওয়া হয়েছে, এবং তাদের বিরুদ্ধে যে বাংলাদেশের প্রচলিত আইন, এই আইনে কিন্তু তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সীমান্তে পুষিনের যে ঘটনা বা রকনপুর সীমান্তে যে কয়েকদিনে যে কয়েকটি পুষিনের ঘটনা ঘটেছে, এটিতে কিন্তু একটি উদ্বেগ তৈরি হয়েছে। এবং যে বিজেপির কথা যদি একটু জানিয়ে রাখি, যে বিজেপির যে জনবল বা লোকবল, এই লোকবল দিয়ে কিন্তু এই সীমান্ত এলাকায় কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছে, এবং তার সাথে কিন্তু স্থানীয়রাও কিন্তু তাদেরকে সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের রকনপুর সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। মনিরুল, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার। আগামীকাল প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তেমনি দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাও সামনে আনছেন জেলার মানুষ। প্রতিনিধি সঞ্জয় কুমার দেয়ের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। 17 জুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠ। এই দুই স্থানেই অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 152 জন এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 156 জন সহ মোট 308 জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার মানুষের মাঝে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। দেশের অন্যতম হাওর অঞ্চল, চা, আগরাতর, রাবার শিল্প ও প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ এই জেলার মানুষের দাবি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বাইপাস সড়ক নির্মাণ এবং পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ। শমশেরনগর বিমানবন্দর আছে, এই বিমানবন্দরটা চালু করা প্রয়োজন। এই বিমানবন্দর চালু করলে দেশ বিদেশের পর্যটনরা অতি তাড়াতাড়ি এখানে আসতে পারবে। শিক্ষার জন্য শিক্ষাবান্ধব কোনো উদ্যোগ তিনি নেবেন শ্রীমঙ্গলের জন্য। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই প্রত্যাশায় শ্রীমঙ্গল কমলগঞ্জবাসী। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন এলাকায় চলছে মিছিল, মিটিং। জনসভার সার্বিক প্রস্তুতি তদারকি করছেন প্রশাসন ও দলীয় নেতারা। সর্বোচ্চ সম্বর্ধনা আমরা ওনাকে দিব, এবং এখানে আমাদের 155 জনকে উনি নিজে থেকে ফ্যামিলি কার্ড দিবেন এরকম আশা উনি ব্যক্ত করেছেন, ওনার মতামত দিয়েছেন। এবং তার সাথে সমাজসেবা থেকে 100 জন এবং চা জনগোষ্ঠীর স্টুডেন্টদেরকে 5 জন এবং চা জনগোষ্ঠীর ফ্যামিলিকে 5 জন একটা অনুদান প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি সভা, মাঠ পরিদর্শন ও আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। চায়ের দেশ অপেক্ষায় প্রধানমন্ত্রী আসছেন। আমরা সংশ্লিষ্ট সকল বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ভূমিকাগুলো নেওয়া দরকার সেগুলো নেওয়া হচ্ছে, এবং আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যটন শহর শ্রীমঙ্গলে একটি সুন্দর সময় উপভোগ করবেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজার থেকে প্রধানমন্ত্রী সফর ঘিরে সবশেষ প্রস্তুতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সঞ্জয় কুমার দে। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। আপনারা আমার এখানে পেছনে দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং প্রথমেই তিনি এই শ্রীমঙ্গলের 3য় দফার ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, তারপর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর দুপুরের দিকে চলে যাবেন মৌলভীবাজারে, এবং মৌলভীবাজারে এই সারা দেশের এই ফ্যামিলি কার্ড এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি ইউনিয়নের সহ সারা দেশের ফ্যামিলি কার্ডের 3য় দফার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। তারপর মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন। আপনারা আমার এখানে পিছনে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী এমনকি বিএনপি সহ রাজনীতিবিদরা এখানে মাঠ পরিদর্শন করছেন। এছাড়া
উৎসুক জনতাও চারপাশে ভিড় করছেন। এই ছিল আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরের সর্বশেষ তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, দোহার ও নবাবগঞ্জ এলাকায় 8 থেকে 14 জন 809 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মদ উদ্ধার করা হয়। এ সময় ব্যাটারি, ট্রাক, গাড়ি, সিএনজি, অটোরিকশা ও তামার তারও জব্দ করা হয়। এসপি শামীমা পারভিন জানান, সনি, ল্যাংড়া, ইরফান সহ শীর্ষ অপরাধী ও বাবু হত্যা মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য অপরাধ দমন, সন্ত্রাসী, ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে 8/6/2026 থেকে 14/6/2026 পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তার মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত মোট 146 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া নিয়মিত মামলায় আমরা এজাহার নামীয় মোট 135 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং সন্ত্রাস বিরোধী আইনেও আমরা মোট 85 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। শরীয়তপুরের পালং মডেল থানায় দায়ের করা এক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গুপ্ত মিছিল ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তি ও তার সহযোগীরা পদ্মা সেতু মেইন সড়ক এলাকায় গুপ্ত মিছিল, নাশকতা পরিকল্পনা ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলার আওতাভুক্ত হয়েছেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তারিখ হলো 7 জুন। আমাদের এখানে 2টা মিছিল হয়েছে। একটা মিছিলে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, সে সরকার বিরোধী এবং নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য হিসাবে মিছিলে ছিল, ওই হিসাবে তাকে গ্রেপ্তার করেছে। আরও আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য আছে, সে ষড়যন্ত্র করছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, কসমেটিক্স ও ঔষধ জব্দ করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং ও আদর্শ সদর উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির অভিযান চালায়। এ সময় প্রায় 1,15,76,300 টাকা মূল্যে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, কসমেটিক্স ও ঔষধ জব্দ করা হয়। বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশিন, নারী শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড়ভেউলা ইউনিয়নের নিখোঁজের একদিন পর ওয়াহিদুল ইসলাম নামে 7 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এলডিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালায় এসে চাকরি হারানো কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। সকালে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং দুপুরে সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি মোনাজাতে অংশ নেন। পরে সেখানে আয়োজিত কর্মশালায় যোগ দেন। মন্ত্রীর সাভারে আগমনের বিষয়টি জানতে পেরে বাংলাদেশের ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের সামনে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। বিক্ষোভে এলডিডিপি প্রকল্পে বিভিন্ন জেলায় কাজ করা প্রায় 1000 বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। সরকারের কাজ দেশের মানুষের কল্যাণে কাজ করা। এই প্রজেক্টটা গত 7 বছরের পর্যন্ত এই প্রজেক্টটা ছিল। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট ছিল, বিভিন্ন ধরনের কর্মের সাথে অনেক লোকজন জড়িত ছিল। তো নর্মালি প্রজেক্টের নিয়ম হলো, যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই বলা হয় এই প্রজেক্ট শেষ, আপনার জবও শেষ। আমরা চেষ্টা করব ফিউচারে যদি কোনোদিন এই ধরনের কোনো প্রজেক্ট যদি আসে, তাদের অভিজ্ঞতাটা যেন কাজে লাগাইতে পারে, ওইভাবে আমরা চিন্তা ভাবনা করব।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য, দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এই শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। আমাদের সকলের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি আমাদের না থাকে, আমরা যদি জবাবদিহিতার আওতায় না আসি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শুরু হবে আগামীকাল। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। চট্টলায় দুপুর 1:15 হয় ট্রফি উন্মোচন। এ সময় দুদলের অধিনায়ক উপস্থিত ছিলেন। সকালে সৌম্য সরকারকে যুক্ত করা হয় টাইগারদের টি-20 স্কোয়াডে। প্রথমে মনে হচ্ছিল শেষ ওয়ানডেতে চোট পাওয়া লিটনের বিকল্প প্রস্তুত রাখতে সৌম্যকে দলে নেওয়া হয়েছে। তবে সংবাদ সম্মেলনে লিটন জানালেন, আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও প্রথম ম্যাচে অনিশ্চিত। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল 10টায় হতে বেলা 1টা পর্যন্ত অস্ট্রেলিয়ার দল অনুশীলন করে, আর বাংলাদেশ দল অনুশীলন করে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। জয়ের ব্যাপারে আশাবাদী উভয় দল। পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটির ননিয়ারচরের সেনাবাহিনীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ননিয়ারচর জোনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। সভায় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ননিয়ারচর জোনের উপ অধিনায়ক শেখ মোহাম্মদ নাইব, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাতক্ষীরায় শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ। কর্মশালায় মাদক বিরোধী কার্যক্রম জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।